12 ফেব্রুয়ারিতে দেশ পুনর্গঠন ও ভাগ্য বদলানোর নির্বাচন, মিরপুরের জনসভায় তারেক রহমান। অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতের অঙ্গীকার। অন্যায় করলে প্রধানমন্ত্রী বিচারের আওতায় আসবেন বললেন জামায়াত আমির। অনিয়ম দুর্নীতি গোড়া থেকে নির্মূলের প্রতিশ্রুতি নাহিদের। একদিন বাদে শেষ হচ্ছে ভোটের প্রচারণা। দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর দেখতে চায় কানাডা। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির পর শুল্ক কমার আশা সরকারের। বোয়িং থেকে 25টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। 12 ফেব্রুয়ারিতে দেশ পুনর্গঠন এবং মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকালে মিরপুর 10 নম্বরের পথসভায় ক্ষমতায় গেলে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতের অঙ্গীকার করেন তিনি। দিনভর ঢাকা উত্তর সিটির 7 স্থানে সমাবেশ করেন তারেক রহমান। এসব কর্মসূচিতে উন্নয়নের স্বার্থে নানা প্রতিশ্রুতির পাশাপাশি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তানজিদ ভুঁইয়া ও মফিউর রহমানকে নিয়ে রিপোর্ট করছেন সুরাইয়া মুন্নি। নির্বাচনী প্রচারণার শুরুর দিকে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শেষের 2 দিন তার সমাবেশ কর্মসূচি সাজানো হয় ঢাকা মহানগর কেন্দ্রিক। রোববার উত্তর সিটির 7 জায়গায় পথসভা এবং সমাবেশ করেন তারেক রহমান। সবকটি কর্মসূচি লোকে লোকারণ্য হয়ে যায়। ইসিবি চত্বরে ক্যান্টনমেন্ট থানা বিএনপি আয়োজিত পথসভাটি ধানের শীষ স্লোগানে মুখর হয়ে ওঠে। এতে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ঢাকাসহ পুরো দেশকে নিরাপদ এবং বাসযোগ্য করা হবে। এ সময় আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। ধানের শীষের পক্ষে সমগ্র বাংলাদেশে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, আপনাদের মাধ্যমে আমি সকলকে বিনীত অনুরোধ জানাতে চাই ধানের শীষের পক্ষে 12 তারিখে ভোট প্রদানের জন্য। এদিকে ঢাকা 15 আসনের আদর্শ স্কুল মাঠে পথসভায় তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে দেশ পুনর্গঠনের। ক্ষমতায় গেলে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতের অঙ্গীকার করেন তিনি। ইনশাআল্লাহ 12 তারিখে আপনারা আপনাদের পরিকল্পনা সফল হলে বিএনপি পর্যায়ক্রমিকভাবে যে সকল পরিকল্পনা দেশের মানুষের জন্য গ্রহণ করেছে এবং এই এলাকার মানুষের জন্য যে সকল প্রতিশ্রুতি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, পর্যায়ক্রমিকভাবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা সেগুলি বাস্তবায়ন করব। পরে মিরপুর 2 নম্বরে ন্যাশনাল বাংলা স্কুল মাঠের পথসভায় ভোটে কেউ কারচুপির চেষ্টা করলে জনগণকেই তা রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। ভোটের অধিকারকে কেউ যেন ছিনতাই করে নিয়ে যেতে না পারে, আবার আপনাদের ভোটের অধিকারকে ষড়যন্ত্র করে কেউ যাতে পাল্টে দিতে না পারে। জুলাই ও 71 শহীদদের ত্যাগ ধারণ করে দেশ গড়ার অঙ্গীকার করেন তারেক রহমান। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে মিরপুর পল্লবীর জনসভায় দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি যে কোনো মূল্যে জনগণের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করেন তারেক রহমান। জলাবদ্ধতা নিরসনে সারা দেশে খাল খনন কর্মসূচি নেওয়ার কথাও বলেন তিনি। অনুষ্ঠানে ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হককে পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান। আর জানাচ্ছেন হুমায়ুন কবির। মহানগর উত্তরের ঢাকা 16 আসনে নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পল্লবীর লাল মাঠের মঞ্চে উঠেই 2 হাত নেড়ে জনগণকে অভিবাদন জানান তিনি। ঢাকা 16তে ধানের শীষের কাণ্ডারি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বক্তব্যে জনগণের দৌড়গড়া স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি ঊর্ধ্ববাসী সহ নিম্ন আয়ের মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করতে তারেক রহমানের প্রতি অনুরোধ জানান তিনি। আমার এই এলাকায় নিম্ন এবং মধ্যম আয়ের এবং উর্দুভাষীদের বৃহৎ একটি জনগোষ্ঠী বসবাস করে। তারা স্বাধীনতার আজকে প্রায় 55 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত তারা কোনো স্থায়ীভাবে বসবাস করতে পারছে না। আমরা যদি সরকার গঠন করতে পারি, আমি আপনার কাছে নিবেদন করছি আমার এই এলাকায় একটি সরকারি হাসপাতাল এবং একটি সরকারি মেডিকেল কলেজ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। সভামঞ্চে আমিনুল হককে পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।
সরকার গঠন করলে এলাকাটিতে হাসপাতাল নির্মাণ, জলাবদ্ধতা নিরসন সহ সার্বিক সহায়তার আশ্বাস দেন তিনি। আপনাদের এই এলাকার সন্তান আমিনুলের হাতে আমি এই ধানের শীষ আজকে তুলে দিয়েছি। আপনারা আমিনুলকে 12 তারিখ পর্যন্ত দেখে রাখুন। আমিনুলকে আপনারা দায়িত্ব দেন। আমিনুল তার এলাকার মানুষের চিকিৎসার জন্য যেই হাসপাতালের কথা বলেছে, ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা সেই হাসপাতাল এখানে তৈরি করব। বিতাড়িত সরকার মেগা উন্নয়নের নামে $16 বিলিয়ন পাচার করেছে উল্লেখ করে দেশ পুনর্গঠনের নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। আমরা দেখেছি বিগত স্বৈরাচারের সময় কিভাবে উন্নয়নের নামে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছিল, অর্থাৎ দুর্নীতি। আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি না কেন, যদি আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারি তাহলে জনগণের ভাগ্য পরিবর্তন করা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যাবে। যত পরিকল্পনা আমরা করেছি সেগুলোকে বাস্তবায়নের জন্য, সেগুলোর সুফল যাতে জনগণের ঘরে পৌঁছতে পারে, তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সহ কৃষিখাতের উন্নয়নে কৃষকদের কার্ড তুলে দেওয়ার কথা জানান বিএনপি চেয়ারম্যান। নারীদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়তে তুলতে চাই। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সাধারণের পাশাপাশি দেশের প্রধানমন্ত্রীকেও জবাবদিহির আওতায় আনা হবে। অন্যান্য রাজনৈতিক দলের প্রতিশ্রুতি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, 10 টাকায় চাল বিতরণের মতো কার্ডের বিষয়টিও ভুয়া। বাড্ডায় এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে বদ্ধপরিকর তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর মেরুল বাড্ডায় ডিআইজি প্রজেক্ট খেলার মাঠে 11 দলীয় জোট প্রার্থী নির্বাচনী জনসভায় অংশ নেয় হাজারো নেতাকর্মী সমর্থক। জনসভায় ঢাকা 11 আসনের জোট মনোনীত প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক বৈষম্যের কারণেই বিগত দিনে মানুষের জীবনমান উন্নয়ন হয়নি। এই অত্র এলাকার উন্নয়ন না হওয়ার পিছনে প্রধান সমস্যা হচ্ছে রাজনৈতিক কারণ। সেই রাজনৈতিক কারণটি হচ্ছে ভূমিদস্যু। এই অত্র এলাকার শত শত মানুষের জমি, শত শত খাস জমি, সাধারণ জলাশয়, এগুলো দখল করে নেওয়া হয়েছে। বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিতেই নতুন বাংলাদেশের যাত্রা হয়েছে বলে মন্তব্য করেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। আমরা ঐক্যবদ্ধ হয়েছি বঞ্চিত ভাগ্যাহত বাংলার 18 কোটি মানুষের অধিকার তাদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষ অনেক শোষণ এবং বঞ্চনার শিকার। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, এবারের নির্বাচনে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও দখলদারদের প্রত্যাখ্যান করবে দেশের মানুষ। 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলো হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাআল্লাহ লাল কার্ড দেখাবে। ন্যায় বিচার প্রতিষ্ঠায় ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ডাক্তার শফিক বলেন, অপরাধ করলে প্রধানমন্ত্রীকেও জবাবদিহি করতে হবে। সাধারণ একজন মানুষ অপরাধ করলে ওই নির্দিষ্ট অপরাধের জন্য বিচার করে তার যে শাস্তি হবে, দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একইভাবে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে, আসতে হবে। বাংলাদেশের ভবিষ্যতের দায়িত্ব যুবকদের হাতে তুলে দেওয়ার অঙ্গীকারও করেন 11 দলীয় জোটের শীর্ষ এই নেতা। আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয় তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে রাষ্ট্র ক্ষমতায় গেলে অনিয়ম দুর্নীতি গোড়া থেকে নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় 13 জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভিতে দেয়া ভাষণে এমন প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে পৃথক বক্তৃতায় ইসলামের মৌলিক নীতির ভিত্তিতে দেশ পরিচালনার কথা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে ইসলামকে বাস্তবায়ন করতে পারি, তাহলেই বাংলাদেশ তার প্রত্যাশিত সমৃদ্ধি ও লক্ষ্য খুঁজে পাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ কখনোই আফগানিস্তান হবে না, এটা বাংলাদেশই থাকবে। অনুকরণীয় হতে পারে মালয়েশিয়া বা তুরস্কের মতো ধর্মানুরাগী উদারনৈতিক সমাজ। ধর্ম থাকবে ব্যক্তিগত বিশ্বাস ও সামাজিক সাংস্কৃতিক চর্চার জায়গায়,
আর রাষ্ট্র পরিচালিত হবে আইন, ন্যায় বিচার ও ইনসাফের ভিত্তিতে। ধর্মের মূল্যবোধ এবং নৈতিকতা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সহায়ক হতে পারে। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার। দুপুরে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভার বাংলাদেশ স্থায়ী মিশন OHCHR এর কাছে আনুষ্ঠানিক নোট ভার্বাল পাঠিয়েছে। এতে তদন্তের জন্য প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা চাওয়া হয়েছে। একদিন বাদেই শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। শেষ মুহূর্তে দম ফেলারও সময় নেই প্রার্থীদের। ভোটারদের মন জোগাতে গণসংযোগের পাশাপাশি পথসভায় ব্যস্ত তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতিনিধিদের তথ্যে তাহসিন তারিনের প্রতিবেদন। সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে এনসিপির মনোনীত প্রার্থীর সমর্থনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের এই সমাবেশ। এতে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমাদেরকে কখনো মানুষ মনে করে নাই, এবার আমাদের সময় এসেছে আমাদের ক্ষমতা, জনতার ক্ষমতা জনতার কাছে ফিরিয়ে দেওয়া। এদিকে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী আসনে গণসংযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কারের স্বার্থে গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। আমাদের দেশে এক ব্যক্তির শাসন নষ্ট হোক, আগের গভর্নমেন্টের ফ্যাসিস্ট না হোক, জবাব দিতে থাক, তাই না? এই থেকে আমরা বলতেছি আমরা হ্যাঁ। এছাড়া দিনরাত মাইকিং, লিফলেট বিতরণ আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের প্রার্থীরা। গ্রাম থেকে হাটবাজার সবখানেই ভোটের আমেজ। আমাদের একটা ভালো বিশ্ববিদ্যালয় করতে হবে, একটা ভালো হসপিটাল নাই, কোনো অসুস্থ হলে তাদের ফরিদপুর হাসপাতালে যেতে হয়, হসপিটাল করতে হবে। জয়পুরহাট সদর উপজেলার জামায়াত ইসলামীর প্রার্থী ফজলুর রহমান সাইদির নারী বিষয়ক সমাবেশে অংশ নেন প্রায় 10,000 মানুষ। আর বাগেরহাটের অলিগলিতে চলছে নির্বাচনী প্রচারণা। টাঙ্গাইল 4 আসনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়ার নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল কর্মী সমর্থকের পাশাপাশি স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ঝালকাঠির 2টি আসনেই নির্বাচনী প্রচারণার ধুম। লিফলেট বিতরণ আর উঠান বৈঠক করে ভোট চাইছেন প্রার্থীরা। দিনাজপুর 6 আসনে শেষ মুহূর্তে গণসংযোগ করছেন জামায়াত, বিএনপি ও হাতপাখা প্রার্থী। খুলনা 2 আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর শেখপাড়া বাজার ও 21 নং ওয়ার্ডে জোড়াগেট এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। আর নারায়ণগঞ্জ 4 আসনের বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাকা প্রতীকের প্রার্থী ইসমাইল হোসেন সিরাজি গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছেন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বাংলাদেশের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার গণতান্ত্রিক হস্তান্তর দেখতে চায় কানাডা। দেশটির হাইকমিশনার অজিত সিং আশা প্রকাশ করে বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথেই এগোবে বাংলাদেশ। বিকেলে সিইসির সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন তিনি। আর কানাডার সহায়তা ফান্ডের বেশিরভাগ অর্থই দক্ষতা উন্নয়নের কাজে ব্যবহার করা হবে বলে জানান ইসি সচিব আক্তার আহমেদ। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের সিইসির সঙ্গে নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ে বৈঠক করে কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ এগিয়ে যাবে বলে প্রত্যাশা জানান কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং। Bangladesh advancement for credible, inclusive and transparent elections. Why? Canada, of course, is a long-standing partner and friend. পরে ইসির সিনিয়র সচিব জানান, কানাডার দেয়া সহায়তার অর্থ ব্যবহারের খাত নিয়ে আলোচনা হয় বৈঠকে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিনিধি দলটিকে আশ্বস্ত করা হয়েছে ইসির পক্ষ থেকে। কানাডার পক্ষ থেকে এই ফান্ডিং এর নিশ্চয়তার নিয়ে সাইনিং সেরিমনি ছিল এবং সেটা তারা আমাদেরকে বলেছেন যে এই অর্থটা ব্যালট প্রজেক্টের বিভিন্ন কম্পোনেন্টে ব্যবহার করা হবে। এদিকে ঢাকা এবং পটুয়াখালীর 2টি আসনে বিএনপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। ইসিতে অভিযোগ দিয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহমুদ জোবায়ের বলেন, কর্মীদের উপর হামলা হলেও নীরব ভূমিকায় প্রশাসন। প্রশাসনের একটা অংশ বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে যে একদিকে হেলে পড়েছেন। বিশেষ করে প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদের তো নিউট্রাল রোল প্লে করতে হবে।
তো এই ধরনের যারা আছেন তাদের ব্যাপারে আমরা বলেছি যে অ্যাকশন নেওয়ার জন্য। একটি পক্ষ নারীদের ব্যবহার করে জামাত বিরোধী বক্তব্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জামাত ইসলামের পক্ষ থেকে এত লক্ষ বোরকা বানানো হচ্ছে, কাল্পনিক এই সমস্ত অভিযোগ, আসলে সমস্ত অভিযোগ তারা করছেন এই কারণে আমাদের মনে হচ্ছে যে তারা একটা নাটক করতে চাচ্ছেন। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরের অপেক্ষায় থাকা বাণিজ্য চুক্তি অনুযায়ী বাংলাদেশের সঙ্গে শুল্ক আরও কমবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংয়ে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় 1 লাখ কোটি টাকার পণ্য রফতানি করছে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ বাজার ধরে রাখা সহ সম্পর্ক জোরদারে বোয়িং কোম্পানি থেকে 25টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উড়োজাহাজ কিনতে ব্যয় হবে আনুমানিক 30 থেকে 35,000 কোটি টাকা। আমরা 19টা প্লেন আমাদের আছে, ইনফ্যাক্ট আমাদের প্লেন আছে 14টা, বাকি প্লেনগুলো ফ্লাইয়েবল না। আমাদের যে নেটওয়ার্ক এবং আমাদের যে বিমানের মাস্টার প্ল্যান, সেখানে আমরা বলছি 2035 সাল নাগাদ আমাদের 47টা প্লেনের দরকার। আমরা যে চুক্তি বোয়িংয়ের সাথে করতে যাচ্ছি, এটা 2035 সাল নাগাদ মাত্র 14টা প্লেন নিয়ে কথা বলছি, এবং এই প্লেন ক্রয় প্রস্তাব বোয়িং এবং এয়ারবাসকে একসাথে বিশ্লেষণ করে টেকনো ইকোনমিক ফিজিবিলিটি করে একটা প্রস্তাবনা পাঠানো হয়। শতাধিক গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হকের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় এই সাক্ষ্য গ্রহণ। এতে প্রথম সাক্ষ্য দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। গত 14 জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে 3টি সুনির্দিষ্ট অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ নতুন মডেলের এসি বাজারে আনলো এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটন। সোলার হাইব্রিড, আইকনিক ডিসপ্লে, ইন্টেলিজেন্ট ইনভার্টার সহ উন্নত প্রযুক্তির সমন্বয়ে তৈরি পণ্যটি বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশা জানিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ। সম্প্রতি রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ নতুন মডেলের এই এসি উদ্বোধন করেন ওয়ালটন এসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার তাসকিন আহমেদ। মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ক্যাম্পেইনের মাধ্যমে মেগা পুরস্কার হিসেবে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল জিতলেন কুমিল্লার ASM নোমান সরকার। নগদের সব শর্ত অনুসরণ করে লেনদেন করার পর এই মেগা পুরস্কার জেতেন তিনি। শনিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন নগদের প্রশাসক মোতাসিম বিল্লাহ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শ্যামল বি দাস, চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার ও চিফ কমার্শিয়াল অফিসার শাহিন সারওয়ার উপস্থিত ছিলেন। মার্কিন সামরিক চাপ আর হুমকি সত্ত্বেও পারমাণবিক নীতিতে অটল ইরান। তেহরানের দাবি, ইউরেনিয়াম সমৃদ্ধ কার্যক্রম তাদের সার্বভৌম অধিকার, যা যুদ্ধের হুমকি দিয়েও দমানো যাবে না। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির জন্য ইরান অনেক বড় মূল্য দিয়েছে। আগামীতেও কোনো চাপের কাছেই নতি স্বীকার করবে না ইরান। প্রিয়াঙ্কা নিতুর প্রতিবেদন। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি, এতেই যত জ্বালা পশ্চিমাদের। ইরানের ওপর লাগাতার চাপ প্রয়োগ করছে ট্রাম্প প্রশাসন, দিচ্ছে যুদ্ধের হুমকিও। এত কিছুর পরও পারমাণবিক অবস্থানে অনড় ইরান। হুমকির মধ্যেও যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, পারস্য উপসাগরে মার্কিন নৌবহর মোতায়েনও ইরানের ভিত কাঁপাতে পারেনি। বলেন, আলোচনার দরজা খোলা আছে, তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে টু শব্দও করা যাবে না। ইরানের ভূখণ্ডে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দেন আরাকচি। এদিকে ইউরেনিয়াম সরিয়ে নেয়া সহ 5টি শর্ত দিয়েছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি পারমাণবিক অবকাঠামো ও ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস, মিসাইল উৎপাদন ও আঞ্চলিক মিত্রদের সহায়তা বন্ধের কথাও বলে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই এই শর্তগুলো প্রত্যাখ্যান করেছে ইরান, যা এগিয়ে দিতে পারে নতুন সামরিক সংঘাতের দিকে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ।
শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে নামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 12 ফেব্রুয়ারিতে দেশ পুনর্গঠন ও ভাগ্য বদলানো নির্বাচন, মিরপুরের জনসভায় তারেক রহমান, অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতের অঙ্গীকার। অন্যায় করলে প্রধানমন্ত্রী বিচারের আওতায় আসবেন বললেন জামায়াত আমির, অনিয়ম দুর্নীতি গোড়া থেকে নির্মূলের প্রতিশ্রুতি নাহিদের। একদিন বাদে শেষ হচ্ছে ভোটের প্রচারণা, দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর দেখতে চায় কানাডা। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির পর শুল্ক কমার আশা সরকারের, বোয়িং থেকে 25টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শেখ হাসিনা নিজেও গাইছে, কি লাভ হয়েছে আমার? শেখ হাসিনা তো টিভিতে বন্যারে প্রশংসা করে চমক করে থাকে। তো রবীন্দ্রসঙ্গীত গাইছে, তার মধ্যে কি রাবীন্দ্রিক সেই প্রতিভা ছিল, সেই আচরণ ছিল? একটা হচ্ছে কৌশলগত ধ্বংস করা, আরেকটা হচ্ছে একটা হলো আপনার ভোতা দাও দিয়ে কাটা, একটা হলো ব্লেড দিয়ে কাটা, খুঁট দিয়ে কাটা।